সরকারি হাসপাতালে প্রসবের জন্য টাকা, ফাঁসি দেওয়া হাসপাতালে টাকা চাওয়ায় বিতর্ক, টাকা চাওয়ায় অভিযোগ গ্রুপ ডি কর্মীর বিরুদ্ধে। কথা বলবো, বিশ্বজিৎ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, সরকারি হাসপাতাল, সেখানে ডেলিভারির জন্য টাকা আবার কিসের, কেনই বা চাওয়া হলো? দেখো, একেবারে চা বাগান শ্রমিক, মূলত শনিবারই এই চা বাগান শ্রমিক প্রসব যন্ত্রণা নিয়ে ফাঁসি দেওয়া এই গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়। কিন্তু দেখা যায় প্রসব করার সময় তার কাছ থেকে 2200 টাকা নেওয়া হয় এবং আজ যখন তার ছুটি হচ্ছে সেই সময় কিন্তু আরও 300 টাকা দাবি করে হাউসকিপিং স্টাফরা। তুমি জানো যে সরকারি হাসপাতাল মেডিকেল কলেজে এর আগে বিভিন্নভাবে আয়া ও মাসিরা কিন্তু টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল, বেশ কিছুভাবে প্রশাসন লাগামও লাগিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে এবার ফের সেই সরকারি হাসপাতালে কিন্তু এবার যে গ্রুপ ডি স্টাফ তারা কিন্তু এই টাকা নিচ্ছে। তবে গোটা ঘটনায় যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি অভিযোগ পাওয়ার পর ইতিমধ্যে যে দুজনের নামে অভিযোগ উঠে আসছে তাদের নামে ফাঁসি দেওয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং আগামীকাল অতিরিক্ত যিনি মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন। সমস্ত রিপোর্ট নিয়ে তিনি কিন্তু মুখ্য স্বাস্থ্য আধিকারিককে রিপোর্ট দেবেন এবং তারপরেই পরিষ্কার আসবে যে এই দুইজন কত টাকা নিয়েছিল, কেনই বা টাকা নিয়েছিল, এভাবে সরকারি হাসপাতালে কি এর আগেও টাকা নেওয়া হতো কিনা, সমস্ত রিপোর্ট কিন্তু তুলে দেওয়া হবে। তবে এদিন এই চা শ্রমিক যিনি প্রসূতি তার কাছ থেকে টাকা নেওয়ায় কিন্তু যথেষ্ট বিতর্কের ঝড় তৈরি হয়েছে। তবে মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন তিনি গোটা রিপোর্ট পাওয়ার পরে এই দুজনের বিরুদ্ধে কিন্তু কি ভূমিকা নেন। डिलीवरी के टाइम में 2200 रुपये मांग के लिए और अभी छुट्टी के टाइम में बोल रहे हैं कि चाय खाने के लिए पैसा दो 300 रुपये। तो मैं बोली कि मैं 300 रुपये देने नहीं सकूंगी, मैं अपना खुशी से 200 रुपये दूंगी। तो बोल रहे हैं कि नहीं, हम लोग डॉक्टर सबसे बाक्सी से वो करके खाता है, चाय पीता है। फिर मैं अभी जब कंप्लेंट कर रही हूँ तो पैसा वापस कर रही है मेरे। सरकारी है बोल के आते हैं यहाँ पे, फिर सरकारी में मासी सब हम लोग से इतना पैसा लेंगे तो हम लोग कहाँ से पैसा दें? लेबर का काम करते हैं, अभी तो हम लोग का काम भी नहीं है। तो ऐसे करने से तो अच्छा बात नहीं है ना। ওরা দুজন আমাদের স্টাফ নয়, ওটা হচ্ছে হাউসকিপিং স্টাফ, মানে এজেন্সি যে স্টাফ দেয় সেই স্টাফ। এফআইআর করে দিচ্ছি, আর কালকে যেহেতু আজকে জমা পড়েছে কালকে আমাদের এসিএমও কালকে এনকোয়ারি করতে যাচ্ছে। এনকোয়ারি করে একটা তো অ্যাকশন নিতে হবে, এমনি তো করা যায় না। অ্যাকিউট কিডনি ডিসঅর্ডার হোক বা ক্রনিক কিডনি ডিসঅর্ডার, ডায়ালিসিস মাস্ট। কিন্তু হাসপাতালের ছবি দেখাবো আপনাদের আলিপুরদুয়ারে, যেখানে অমিল ডায়ালিসিস। আলিপুরদুয়ার হাসপাতালে অব্যবস্থার চূড়ান্ত একটা ছবি। ডায়ালিসিস ইউনিটের 3টি মেশিন তা খারাপ, চালু হয়নি অনুমোদিতেও নতুন 10টি মেশিনও। মেশিন খারাপ থাকায় সমস্যায় রোগীরা, আর ডায়ালিসিস ইউনিট বন্ধে ক্ষোভ সুপারে। কিন্তু ইউনিট বন্ধ কেন? অনুমোদিত 10টি মেশিন চালু করা যায়নি কেন? রাজকুমার আরো বিস্তারিত জানাতে পারবেন। রাজকুমার, দেখো রুমেলা, হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেটা হচ্ছে যে এই যে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের যে 5টি ডায়ালিসিস ইউনিট, 5টি ডায়ালিসিস যে মেশিন, সেই 5টি ডায়ালিসিস মেশিন অনেক দিনের পুরনো এবং এই পুরনো হওয়ার কারণেই কিন্তু 3টি মেশিন খারাপ হয়ে গেছে। শুধু যে এই গত 15 দিন থেকে এই 3টি মেশিন খারাপ রয়েছে তাই নয়, পর্যায়ক্রমে বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে মেশিনগুলো পুরনো হওয়ার কারণেই কিন্তু বারবার খারাপ হয়ে যাচ্ছে। আর তোমার দ্বিতীয় প্রশ্ন যেটা, যে 10টি নতুন মেশিন অনুমোদনের পরেও তা কেন চালু হয়নি, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে এই যে 28শে ফেব্রুয়ারি, সেই 28শে ফেব্রুয়ারির মধ্যে এই 10টি মেশিন চালু করার কথা, কিন্তু পিপিপি মডেলে যে বেসরকারি সংস্থা বেশ, সেখানে ডায়ালিসিস মেশিন যে রয়েছে 5টি, সেখানের মধ্যে 3টি খারাপ রয়েছে আর বাকি রয়েছে 2টি দিয়ে তো মোটামুটি ভীষণ সমস্যা হয়েছে পেশেন্টদের। আমারই একটা রিলেটিভ হসপিটালে ডায়ালিসিসের প্রয়োজন রয়েছে, তো সেখান থেকে 2টি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে, ভালো করে জানতে পারবে। চলছে না, ইঞ্জিনিয়ারকে কল করা হয়েছে, ইঞ্জিনিয়ার কালকে এসেছে, আজকে কোচবিহার গেছে মেশিনের পার্টস আনতে, ও একটার মধ্যে ঢুকে যাবে। কয়টা মেশিন খারাপ? এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হয়েছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, হ্যাঁ পেশেন্ট হচ্ছে, 2টো মেশিন রানিং আছে, 2টো মেশিনে কনস্ট্যান্ট পেশেন্ট হচ্ছে, একটু চাপ। এই মেশিনগুলো অনেক দিনের পুরনো মেশিন, এটা মাঝে মধ্যেই কোনো একটা হয়তো খারাপ হচ্ছে এবং ওরা আমাদের যে পিপিপি যে পার্টনার আছে তারা সবসময় বলে যাচ্ছে যে পুরনো দিনের মেশিন, এগুলো পার্টস পাওয়া যাচ্ছে না,
অ্যাকচুয়ালি আমাদের নতুন মেশিন যেটা 10টা স্যাংশন হয়ে আছে, কোম্পানি মানে এই পিপিপি পার্টনার এই 10টা মেশিন ইমিডিয়েট ওদের ইনস্টল করার কথা। আর এদিকে লাভপুরে প্রসাদ খেয়ে অসুস্থ তিনটি গ্রামের অনেকেই অসুস্থ। প্রসাদ খাবার পর থেকে বমি সহ একাধিক উপসর্গ। লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন অনেকে। কথা বলবো, ইন্দ্রজিৎ রোজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ইন্দ্রজিৎ, কোথা থেকে বিষক্রিয়াটা হলো? এই প্রসাদ থেকে নাকি অন্য কিছু? দেখো, একদমই যেটা বলে রাখবো, গত রাত্রেই কিন্তু এই লাভপুরের যে 3টি গ্রাম, ছোট গোগা, বড় গোগা এবং হাজিডাঙ্গা, সেই গ্রামের কিন্তু একটি গ্রামে অর্থাৎ হাজিডাঙ্গা গ্রামে কিন্তু সরস্বতী পুজো হয়েছিল এবং সরস্বতী পুজো প্রসাদ খাওয়ার পরই যে সমস্ত ব্যক্তিরা প্রসাদ খেয়েছিল তাদের কিন্তু বেশ কিছু বমি থেকে শুরু করে নানা ধরনের উপসর্গ দেখা দেয় এবং তার মধ্যে বেশ কিছু ব্যক্তিকে লাভপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় এবং সেখানেই তাদের চিকিৎসা চলছিল। এছাড়াও বেশ কিছু মানুষ কিন্তু গ্রামেও তারা পড়েছিল অসুস্থ অবস্থাতে। আজকে আমরা লাভপুরে যে সমস্ত চিকিৎসক দল যারা ওই গ্রামগুলিতে গেছিলেন তাদের সঙ্গে আমরা যেটা কথা বলে জানতে পেরেছি, তারা জানিয়েছেন এটা ডায়রিয়া টাইপের হয়ে গেছে এবং সেখান থেকে অর্থাৎ যে প্রসাদগুলি ছিল সেই প্রসাদগুলিকে যেহেতু কোনোভাবে আর টেস্ট করা সম্ভব নয়, তারা সেটাই মনে করছে যে প্রসাদ থেকেই অর্থাৎ যে প্রসাদের কোনো একটাতে কোনো বিষক্রিয়ার কারণেই কিন্তু এই পুরো 3টি গ্রাম সম্পূর্ণভাবে অসুস্থ হয়ে পড়েছে, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গেছে এবং তারা চাইছে দ্রুত তাদেরকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বা লাভপুরে সিওমএইচ এর পক্ষ থেকে সেখানে কিন্তু ডাক্তার থেকে শুরু করে ওষুধপত্র সমস্ত কিছুই পাঠানো হয়েছে। আস্তে আস্তে পরিস্থিতি কিন্তু স্বাভাবিকের দিকে এগোচ্ছে। বেশ। কর্তব্যরত অবস্থায় জুয়ার আসরের রেলগেট কর্মী এবং লাইনম্যান নগদ টাকার বিনিময়ে জমিয়ে চলছিল জুয়া খেলা। আচমকা জুয়ার থেকে হানা হাবড়া থানার পুলিশের। গ্রেপ্তারাত ধৃতদের মধ্যে রেলগেট কর্মী তারক রাজওয়ার এবং লাইনম্যান মধু মন্ডা। হাবড়া শ্রীনগর রেলগেট লাগোয়া এলাকার ঘটনা। জুয়ার আসর থেকে উদ্ধার নগদ টাকা। জিয়াউল আলম আরো বিস্তারিত জানাতে পারবেন। জিয়াউল। একদম, দেখো, খুব গুরুত্বপূর্ণ একটি শাখা বারাসাত বনগা বা শিয়ালদা বনগা শাখা, সেখানে শ্রীনগর রেলগেট লাগোয়া সেই যে জুয়ার আসর বসছিল, একেবারে সেই জুয়ার আসরে সেখানে টাকার বিনিময়ে খেলা হচ্ছিল। কারা খেলছিল? যারা এই রেলের কর্মী অর্থাৎ রেলগেট কর্মী এবং লাইটম্যান কর্মী, তারাই কিন্তু জুয়ার আসর বসিয়েছিল। সেখানে টাকার বান্ডিল ছিল। সেখান থেকেই হঠাৎ পুলিশের কাছে খবর যায় ডিউটিরত অবস্থায় এই জুয়ার আসর চলছে এবং রেলগেট লাগোয়া এলাকায়। পুলিশ সেখানে গিয়ে হানা দেয় এবং সেখান থেকে প্রায় কয়েক হাজার টাকা সেখান থেকে উদ্ধার করে এবং এই রেলগেট যে কর্মী এবং অন্যদিকে লাইনম্যান কর্মী, তারা দুজন যেমন ছিল, আরো প্রায় 8 জনকে সেখান থেকে হাবড়া থানার পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু এখানেই প্রশ্ন, কিভাবে ডিউটিরত অবস্থায় এই জুয়ার আসর চলছিল? ইতিমধ্যে এই নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই রেল আধিকারিককে ব্যাপারটি জানানো হচ্ছে। ইতিমধ্যে হাবড়া থানার পুলিশ 2 জন রেল কর্মী সহ মোট 8 জনকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। আর এদিকে দেখুন, নর্থ সিকিমে ফের বিপর্যয়। ভেঙে গেল বেইলি ব্রিজ। ছবি দেখাবো আপনাদের। ভাঙলো মঙ্গন ডোংজুর সংযোগকারী সাংকালাংয়ের সেতু। অল্পের জন্য বাঁচলেন পর্যটকেরা। আর কোন পর্যটক আটকে রয়েছেন কিনা খোঁজ নিচ্ছে মঙ্গন জেলা প্রশাসন। কথা বলবো, পার্থপ্রতিম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, সংযোগকারী ব্রিজ এই পাহাড়ি এলাকায়, তা ভেঙে আরো বড় কোনো বিপত্তি হতেই পারত, কিন্তু এখন কি পরিস্থিতি? একেবারে তাই, তুমি যে কথা বলছিলে বড়সড় বিপদ কিন্তু হতেই পারতো। তবে এই মুহূর্তে যেটা বড় খবর সেটা হলো যে এই মঙ্গন প্রশাসন তারা কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে আগামীকাল নর্থ সিকিমে কিন্তু পর্যটক বোঝায় কোনো গাড়ি তাদের কোনো অনুমতি দিচ্ছে না। অর্থাৎ আগামীকাল নর্থ সিকিমে যা বেড়ানোর প্ল্যান ছিল সেই প্ল্যান কিন্তু পর্যটকদের জন্য না নির্দেশিকা জারি করে দিয়েছে সিকিম প্রশাসন। এবং যেহেতু এই বেইলি সেতু ভেঙে গেছে, বিকল্প যে রুট রয়েছে ডিকচু হয়ে মঙ্গনে নামিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। যে সমস্ত পর্যটকরা নর্থ সিকিমেতে বেড়াতে গেছেন, কাল সকাল থেকেই এই প্রসেসটা কিন্তু শুরু করবে মঙ্গন জেলা প্রশাসন। অর্থাৎ যে সমস্ত পর্যটকরা এই নর্থ সিকিম বেড়াতে গেছেন, কারণ আমরা জানি এই মুহূর্তে প্রচুর পর্যটক নর্থ সিকিমে রয়েছেন, বিশেষ করে বরফের আশায়। মানে একাধিক জায়গায় স্নোফল হয়েছে, আবারও স্নোফল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই প্রচুর পর্যটক যারা আটকে রয়েছে তাদেরকে ডিকচু হয়ে মঙ্গনের 10 নম্বর জাতীয় সড়কে খাদে লরি। মৃত্যু চালকের। নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার খাদে উল্টে যায় লরি। ঘটনাস্থলে চালকের মৃত্যু। সহকারী চালককে ভর্তি করা হয়েছে কালিম্পং জেলা হাসপাতালে। দুর্ঘটনা কিভাবে খতিয়ে দেখছে মল্লি থানার পুলিশ।
ত্রিবেণীতে কুম্ভ মেলা, পুণ্যার্থীদের আকর্ষণ সাধু সন্তরা। কাশ্মীর থেকে আসা বুলেট বাবা, কেদারনাথের টুপি বাবা এবং অসনের কিন্নর আখড়া সোনালী নন্দগিরি, এরকম নানা মুনি ঋষিদের ছবি ত্রিবেণীর কুম্ভে। কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, ত্রিবেণীর ছবি যারা এই মুহূর্তে আমাদের দর্শকরা বসে রয়েছেন বাড়িতে, তাদের জন্য তুলে ধরো প্লিজ। হ্যাঁ, একদম। দেখো, তোমাকে দেখাবো যে সন্ধে হয়ে গেছে, যে কুম্ভে প্রায় পুণ্যার্থীরা আজ থেকেই ঢল নেমে গেছে। যে আজ থেকে সূচনা শুরু হয়েছে, 11, 12, 13 এই 3 দিন এখানে এই কুম্ভ চলবে। তো কালকে সাই সান, এরপর এখান থেকে বুলেট বাবা এসেছেন, যে প্রয়াগরাজ থেকে প্রায় 36 ঘন্টা বাইক চালিয়ে এখানে এসেছেন। টুপি বাবা এসেছেন। এখানে অনেক যারা নাগা সন্ন্যাসী রয়েছে তাদেরকে দেখতেই আখড়াতে ভিড় করছেন সাধারণ পুণ্যার্থী মানুষজন, তারা আসছেন। এবং কালকে শোভাযাত্রা আছে সকালবেলায়। শোভাযাত্রার পর নাগা সন্ন্যাসীরা প্রায় 11টার পর তারা পুণ্য স্নান করবেন। এই পাশেই যে ঘাট রয়েছে সেই ঘাটেই তারা স্নান করবেন। স্নান করার পর যারা পুণ্যার্থীরা আসবেন তারা এই গঙ্গার তারা স্নান করবেন। এবং প্রায় শতাধিক আজ থেকেই প্রায় হাজারে মানুষ এখানে সমাগম করেছে। এবং প্রশাসনের দিক থেকে পুরোপুরি তৎপর রয়েছে, যেমন জল, মেডিকেল সবকিছু ব্যবস্থা রয়েছে। পশ্চিমবঙ্গেও চলছে কুম্ভ মেলা। 3 বছর আগে হুগলির ত্রিবেণীতে এই মেলা চালু করতে কোমর বেঁধে নামেন বিজেপি নেতারা। আর এবার পদ্ম নেতাদের সেভাবে দেখাই যাচ্ছে না। এবার মেলার দায়িত্বে মন্ত্রী বেচারাম মান্না। এ নিয়ে তরজায় বিজেপি তৃণমূল। কথা বলবো, রঞ্জিত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দেখো, 2023 সালে এবং 2022 সালে মূলত ত্রিবেণীতে কুম্ভ মেলার সূচনা হয়েছিল, বঙ্গ কুম্ভ মেলার সূচনা হয়েছিল। ঠিক তার পরের বছর 2023 সালে ভাগীরথীর পূর্ব পাড়ে কল্যাণীতেও কুম্ভ মেলার আয়োজন করেছিল। সেই সময় বিজেপি নেতাদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। সেই সময় যে শাহী স্নান বা যে কুম্ভের যে স্নান, সেই স্নান করতে দেখা গেছিল বিজেপি বিধায়ক থেকে শুরু করে এমনকি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও। ঠিক তার পরের বছরই ছিল নির্বাচন, লোকসভা নির্বাচন 2024, এবং 2025 দেখা যাচ্ছে যে এইবার কিন্তু কুম্ভ মেলাতে বিজেপি নেতাদের কোনো আনাগোনা নেই বা বিধায়কদের কোনো দেখা নেই। এবং আগামী বছর 26-এ রাজ্য বিধানসভা নির্বাচনও রয়েছে, যা নিয়ে কিন্তু রাজনীতি তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের আক্রমণ করে বলছে যে যেহেতু 2024 লোকসভা নির্বাচন ছিল, সেক্ষেত্রে 2023-এ বিজেপি হিন্দুত্বের তাস খেলার জন্য এবং সেখানে ভোটের রাজনীতি করার জন্য তারা এই কুম্ভ মেলা একেবারে সরাসরি যুক্ত হয়ে গেছিল। এবং যেই হুঙ্কার দিচ্ছে 26-এ তারা কুম্ভ মেলার অংশগ্রহণ করবে, সেক্ষেত্রে 26-এ নির্বাচনকে সামনে রেখে তারা এই সমস্ত মন্তব্য করছে। ফলে যে বিষয়টি উঠে আসছে, সেক্ষেত্রে যে বিজেপিকে আক্রমণ করে তৃণমূল বলছে যে নির্বাচনের বৈতরণী পার করার জন্য এই ধরনের যে উৎসবগুলো, এই ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে অংশগ্রহণ করে বিজেপি, ফলে অন্য কোনো বিষয় নেই। তো অন্যদিকে বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল কিন্তু কোনোভাবেই এই মেলাতে অংশগ্রহণ করেনি, তারাই উদ্যোগ নিয়েছিল। আর কালচিনিতে খাঁচাবন্দি চিতাবাঘ, চুয়াপাড়া চা বাগানে খাঁচাবন্দি চিতাবাঘ। গত কয়েকদিন ধরে এলাকায় আতঙ্ক, চিতাবাঘ ধরা পড়লো খাঁচায়। রাজকুমার প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজকুমার, একদমই রুমেলা, দেখো যে এই যে চুয়াপাড়া চা বাগানের 28 নম্বর সেকশনে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ যে খাঁচা পেতেছিল, সেই খাঁচাতে কিন্তু চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে। ছাগলের টোপ দিয়ে এই খাঁচা পাতা হয়েছিল, সেই ছাগল খেতে গিয়ে কিন্তু একেবারে আটকে গেছে চিতাবাঘ। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এই চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আতঙ্কের কোনো কারণ নেই, এলাকায় বনকর্মী মোতায়েন করা হয়েছে এবং আবারও খাঁচা এখানে পেতে রাখা হবে যদি আরো চিতাবাঘ এই এলাকায় থেকে থাকে তা ধরার জন্য। বেশ, देखले ना नहीं है ना ये बंसो